হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ইকবাল চৌধুরী। আপনাদেরকে আবারও স্বাগতম আমার নতুন একটি চ্যানেল শাহ ব্লগসে। আমার এই নতুন একটি চ্যানেল খোলার উদ্দেশ্য হলো আমার আরেকটি পুরাতন চ্যানেল সেটা ওয়াইজ ওয়ার্স। সেখানে আমি এই ভিডিওগুলা কিংবা আজকের এই ভিডিওটা পুরাতনে আপলোড করবো না। কেননা ওয়াইজ ওয়ার্স চ্যানেলটা আমি ডেডিকেটেড করেছি হলো আইএলস সম্পর্কিত ভিডিওগুলোর জন্য, যেখানে শুধু আমি আইএলস রিলেটেড ভিডিওগুলা আপলোড করব। আর এই চ্যানেলটা আমি ক্রিয়েট করার উদ্দেশ্য হলো আমি এই চ্যানেলটায় আমার ডেইলি লাইফ ব্লগস কিংবা আজকের যে স্পেশাল ভিডিও, যেটা আপনার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন, সেটা হলো যে আমার কানাডিয়ান স্টুডেন্ট ভিসা পাওয়ার পুরোটা জার্নি। যদিও বা এই ভিডিওটা হয়তো বা আপনাদের সবার কাছে এতটা ইনফরমেটিভ হবে না, কেননা আমি এই ভিডিওতে তেমন একটা ইনফরমেশন শেয়ার করবো না। জাস্ট আমি আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, যে আমি কিভাবে এই জার্নিটা করছি, কোন কোন জায়গায় আমার মানে একটু স্ট্রাগল করতে হয়েছে, বা কোন জায়গায় আমি ইজিলি করছি, কতটা টেনশনের মাঝে দিয়ে আমি গেছি। তো আমি এই ভিডিওর থ্রুতে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার ট্রাই করব। তো আজকের এই পর্যন্ত হয়তো এই ভিডিওটা আমি ওয়াইজ ওভার্স চ্যানেলেও দিব, যাতে আমার ওয়াইজ ওভার্সের যারা সাবস্ক্রাইবার কিংবা যারা আমাকে দেখতেন, ওরা যেন এই ভিডিওটা মানে এইটুক পর্যন্ত দেখতে পারেন, যে আমার নতুন একটা চ্যানেল যে খুলছি আমি এটা জানার জন্য আমি হয়তো এইটুক ভিডিও আমি ওয়াইজ ওভার্সে দিব। যদি আপনারা এই ভিডিওটা আমার ওয়াইজ ওভার্সে দেখেন, তাহলে অবশ্যই আমার নতুন যে চ্যানেল সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা অবশ্যই আপনারা সেই চ্যানেলে গিয়ে পুরোটা ভিডিও দেখবেন। আমার এই কানাডার যাওয়ার যে স্টুডেন্ট ভিসাটা পাওয়া, স্টুডেন্ট ভিসায় যে কানাডা যাওয়ার যে স্টোরিটা বা জার্নিটা শুরু হয় যখন করোনা স্টার্ট হয় তখন থেকে। অ্যাকচুয়ালি করোনা স্টার্ট হওয়ার আগ পর্যন্ত বা বাংলাদেশের যে এই মানে স্টাডি সম্পর্কিত যে বাংলাদেশ পিছিয়ে গেছে বলতে কি, মানে এই যে পরীক্ষা হবে কি হবে না, এই একটা দুশ্চিন্তা, ভার্সিটি পরীক্ষা কখন হবে, এসব কিছু যখন মানে হয়, তখন থেকেই আমার মানে যখন আমি করোনাকালীন সময় সব কলেজ বন্ধ হয় তখন আমি বাসায় চলে আসি। তখন আমার একজন বড় ভাই, নাম না নিলাম, তো ও ভাইয়া থেকে আমার ইন্সপায়ার হওয়া যে কানাডার যাওয়া, কানাডার স্টুডেন্ট লাইফ। তো তখন থেকে মানে রিসার্চ করাটা স্টার্ট হয় আর কি, যে কানাডা ভিসা পাওয়ার জন্য কি কি করতে হবে, এলিজিবিলিটি গুলা কি, কোন ইউনিভার্সিটি ভালো, কোন ইউনিভার্সিটি খারাপ, আইএলটিএস দিতে হবে, এই সম্পর্কিত জিনিসগুলো জানা স্টার্ট হয় করোনা যখন প্রথম স্টার্ট হয় 2020-তে। তো 2020-তে যখন এই জিনিসগুলো স্টার্ট হয় তখন থেকে মানে নিজেকে প্রিপেয়ার করি যে না, হ্যাঁ ঠিক আছে, হয়তো বা একটা উন্নত বিশ্বে গিয়ে, একটা উন্নত কান্ট্রিতে গিয়ে এই স্টাডি করলে হয়তো বা লাইফে কিছুটা ভালো করা যাবে। তো এই থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই কিউরিসিটিটা স্টার্ট। তো এই কিউরিসিটি থেকেই আরো বেশি বেশি করে জানা ইউনিভার্সিটি সম্পর্কে, কানাডা সম্পর্কে, স্টুডেন্ট ভিসার জন্য করতে হলে কি কি করতে হবে, সবকিছু ইনফরমেশন জানা হইলো ওই করোনার যে টাইমটা, প্রথম টাইমটা যখন 2020-তে যখন প্রথম বাংলাদেশে করোনা আসে তখন টাইম থেকে। তো এটা হলো প্রথম জানা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তারপরে বলা যায় যে বাসায় যখন ছিলাম তখন তো কোনো কোচিং সেন্টার খোলাও ছিল না। তো তারপরে কি করা, তারপরে ওই যে মানে আইএলটিএস এর বইগুলা কিনা, হ্যাঁ আইএলটিএস এর বই কিনে আইএলটিএস এর প্রিপারেশনটা স্টার্ট করা, আইএলটিএস এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা, তারপর আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়া, তখন থেকে কিন্তু স্টার্ট হয়। হ্যাঁ, তখন কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাটা হবে কি হবে না তো নিশ্চিত না। তো তখনই মানে আইএলটিএস এর মানে পড়ালেখার পাশাপাশি, মানে বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি, কলেজের পড়ালেখার পাশাপাশি আইএলটিএস এর পড়াটাও একটু একটু করে পড়তাম। তখনও কিন্তু শিওর না যে মানে যাবো কি না যাবো না, জাস্ট আইএলটিএসটা করতেছিলাম যে হ্যাঁ যদি দেখি বা আইএলটিএসে যদি ভালো একটা স্কোর করতে পারি তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে। তো যখন এভাবে প্র্যাকটিস করতে 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 অনেকটা সময় চলে যায় এই দ্বিধার মাঝে আর কি, যে পরীক্ষা হবে কখন বা কখন কি করব। তখন অনেকটা ডাইভার্সনও আসছিল যে কানাডাতে যাব নাকি জার্মানিতে যাব। এটা নিয়ে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসিও করতো, যে আমার অনেকগুলো ফ্রেন্ডই বলতো যে তুমি মানে একটা ডেডিকেটেড থাকো যে একটা কান্ট্রিতেই যাবা না। তখন আমার অ্যাকচুয়ালি কাজ করতো যে একটু জানি এই কান্ট্রিতে গেলে কি হবে, ওই কান্ট্রিতে গেলে কি হবে। আর এটা আমার একটা ভালো দিকও আমি মনে করি, যে এই কারণেই আমি অনেকগুলো কান্ট্রিতে কিভাবে কি করতে হয়, মানে যেমন জার্মানি, কানাডা, ইউকে, এই কান্ট্রিগুলোর মানে স্টুডেন্ট লাইফ সম্পর্কে অনেক অনেক মানে মোটামুটি অনেক কিছু জানতে পারি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি করতে হয়। মানে এই তিনটার মাঝে মোটামুটি জার্মানির জন্যই বেশি একটা টান ছিল আমার, যে হ্যাঁ জার্মানিতে যাবো। কিন্তু জার্মানিতে কিছু মানে কিছু কাজ যেগুলো মানে এখন বাংলাদেশে পড়া একটা বছর, তো এই কিছুর জন্য জার্মানি বাদ দিয়ে তখন মানে মোটামুটি শিওর ছিলাম হয় জার্মানি না হয় কানাডা। তো তারপরে
তখন তখন থেকে অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলো জানা হয়। তারপরে তো আস্তে আস্তে 2021-এর এপ্রিল, আই থিঙ্ক, হ্যাঁ এপ্রিলের দিকে আইএলটিএস পরীক্ষাটা দিই, এপ্রিলের 4 তারিখে, হ্যাঁ 4 তারিখে পরীক্ষাটা দিয়ে আল্লাহর নামে ভালো, মোটামুটি ভালো প্রিপারেশন ছিল, বা এত একটা ভালো স্কোর হবে কিনা না তখন মানে একটা শিওর ছিলাম না। তো তখন যখন পরীক্ষাটা দিই, পরীক্ষাটা দেওয়ার পরে তখন 21 নভেম্বর 21 এপ্রিলের দিকে আমার আইএলটিএস এর স্কোরটা আসে। হ্যাঁ, আইএলটিএস স্কোরটা আসে হলো যে আমি আইএলটিএস 7 পাই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা স্কোর, যার মাধ্যমে আমি অ্যাটলিস্ট কানাডা যাইতে পারবো। তো এরপরে আমার যে কাজটা ছিল সেটা ছিল আমার মানে সব থেকে ডিফিকাল্ট যে পার্টটা ছিল। ডিফিকাল্ট বলতে কেন কেন বলতেছি, মানে কানাডাতে অনেকগুলো প্রভিন্স আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেক জায়গা, তো অনেক বড় একটা কান্ট্রি আছে, আমি কোথায় যাব? হ্যাঁ, এই জিনিসটা সিলেক্ট করা আমার জন্য টাফ হয়েছিল আর কি তখন, যে আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবো। তো এই জায়গাটায় আমার অনেক বড় একটা হেল্প করছে, ওই যে আমি বলছিলাম যে যে একটা ভাইয়া আমার কানাডাতে থাকে অলরেডি, আমার একজন কলেজের সিনিয়র ভাইয়া। তো ওই ভাইয়াটা আমাকে অনেক হেল্প করছে, যে উনি যেহেতু একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছে, তো ওই ইউনিভার্সিটি সম্পর্কে আমি ভালো করে জানি। তো ওই ইউনিভার্সিটির নাম ছিল থমসন রিভার ইউনিভার্সিটি। তো তখন তখন একটা মিথ, মানে ইউটিউবের মাঝে একটা মিথ আমি দেখতে পাই, যে সেটা হলো যে, মিথ বলতে কি মিথ কি না আমি এটা বুঝতে পারি না, বাট অনেকে বলে যে ভ্যানকিউভার পুরোটা প্রভিন্সটা অনেক বেশি এক্সপেন্সিভ, ভ্যানকিউভারে গেলে অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। তো এটা থেকে অ্যাকচুয়ালি আমি ভ্যানকিউভার ইউনিভার্সিটি পছন্দ, ইউনিভার্সিটি সব কিছু ঠিক আছে, বাট ভ্যানকিউভারে এটা 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 জানার পরে মানে একটা ভয় কাজ করতো যে অনেক বেশি এক্সপেন্সিভ হয়তো, বা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারবো কিনা না, বাসা ভাড়া, অ্যাকোমোডেশন সব কিছু মিলায় কেমন হবে। তো এরপরে অ্যাকচুয়ালি তখন একটু ডিপলি জানি, যে জানার চেষ্টা করি যে ওই এলাকাটা, যে এলাকাটা মানে ক্যামলুপসের এলাকাটায় অ্যাকোমোডেশনের খরচ কেমন, লিভিং এক্সপেন্স কেমন অ্যাকচুয়ালি। তো এটা জানার জন্য মানে তখন একটা মানে আমার একটা ভুলটা ক্লিয়ার হয়, যেটা হলো যে ভ্যানকিউভারের মেইন সিটিটা হয়তো বা একটু এক্সপেন্সিভ, হ্যাঁ ভ্যানকিউভার একটু বলতে ভালোই এক্সপেন্সিভ, কিন্তু ভ্যানকিউভার প্রভিন্সের মানে অন্যান্য সিটি যেগুলো বা অন্যান্য প্রভিন্সের তো অনেকগুলো সিটি থাকে, তো এর মাঝে যে ক্যামরুপ যে সিটিটা তেমন একটা এক্সপেন্সিভ না। এক্সপেন্সিভ এখন আপনি চাইলে তো চাইলে মানে অনেক বেশি এক্সপেন্স খরচ করতে পারেন, কিন্তু মোটামুটি আপনি যদি চান একটু কম খরচে বা কম এক্সপেন্সে চলতে, তাহলে এটা সম্ভব, কেননা ক্যামরুপ এতটা এক্সপেন্সিভ না। তখন আমি এটা জানার পরে, আর এক্সপেন্সিভ কিছুটা হইলেও ওই জায়গাটা মানে ওই এক্সপেন্সটা কাভার করার জন্য আমাদের ওই ক্যামরুপসের জব ফ্যাসিলিটিসটাও ভালো, মানে এমন অন্যান্য এলাকার মতো না যে এক্সপেন্স কম প্লাস জবও নাই, এমন কিছু না। ক্যামরুপস জায়গাটা সুন্দর এবং ওইখানে মানে এক্সপেন্সটাও মিডিয়াম, জব ফ্যাসিলিটিসও ভালো। তো ওই সব কিছু হিসাব করে আমি মানে তখন মানে ডিসিশনটা নিই আর কি। আর আরেকটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য যে ওইখানে ভাইয়াটা থাকে, তো আমি ওইখান থেকে একটা মরাল সাপোর্ট পাবো ভাইয়া থেকে, যে কিভাবে কি করতে হবে এগুলা। তো এরপরে আমি ডিসিশনটা নিই যে আমি থমসন রিভারে অ্যাপ্লাই করবো। তো এটা মোটামুটি শিওর। তখন আমার মানে আমার ছোটবেলা থেকে একটা আইটি রিলেটেড সাবজেক্টের প্রতি একটা ইচ্ছা কাজ করতো বা একটা প্যাশন কাজ করতো। তো ওইটা থেকে মানে সাবজেক্ট চয়েস করতে তেমন একটা কষ্ট হয় নাই। তখন আমি মানে যেহেতু ওইখানে আইটি রিলেটেড একটা সাবজেক্ট ছিল কম্পিউটিং সায়েন্স, তো ওই কম্পিউটিং সায়েন্সের সাবজেক্টটা অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার মনে হয় 6 থেকে 7 দিনের মাথায় আমি অফার লেটারটা পেয়ে যাই। আলহামদুলিল্লাহ অফার লেটারটা পেয়ে যাওয়ার পরে আমি আমি আমার টাকা পয়সা সব কিছু ম্যানেজ করে আমি টিউশন ফিটা মনে হয় যে বেশি দিন টাইম নিয়ে নেই, 5-7 দিনের মাথায় হয়তো আমি টিউশন ফিটাও পে করে দিই। তো আইএলটিএস হয়ে গেল। আইএলটিএস দেওয়ার পরে ইউনিভার্সিটি চয়েস করলাম, ইউনিভার্সিটি চয়েস করার পরে কোর্স চয়েস করলাম, কোর্স চয়েস করার পরে ওই কোর্সে অ্যাপ্লাই করে অফার লেটার পেয়ে টিউশন ফিও দেওয়া হয়ে গেল। তো এই ফিজটা শেষ। এখন যে ফিজটা ছিল সেটা ছিল হলো স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর স্টাডি পারমিট বা ভিসা দুইটাই এক কথাই আর কি, মানে কানাডা স্টুডেন্ট স্টাডি পারমিট আর ভিসাটা মোটামুটি সেম কথা। তো স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো স্টাডি পারমিট অ্যাপ্লাই করার জন্য আমাদের অনেকগুলা কাগজপত্র, লিগ্যাল ডকুমেন্টস সব কিছু ম্যানেজ করে, সবগুলা কাগজ একত্রে করে আপনি চাইলে অনলাইন সাবমিশন করতে পারেন, কিংবা ডিরেক্ট বিএফএসে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন। তো যেহেতু আমি মানে আগে থেকে একটু জানতাম, মানে মানে এটা ধারণা নিয়েছি আর কি, যে কিভাবে কি করতে হয়। আর এইটা ফুল ক্রেডিটটা আমি ইউটিউবের মানে চ্যানেলগুলোকে দিব, অনেকগুলা চ্যানেল, অনেকগুলা ভাইয়াদের থ্রো বা অনেকগুলা মানুষের থ্রো আমি এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করি, যে কোন কোন কাগজ কিভাবে রেডি করতে হবে। বা বলা যায় যে অনেকগুলা ক্ষেত্রে অনেকগুলা ইউটিউব চ্যানেল থেকেও আমি
কিছু কিছু ইনফরমেশন আমি জানতে পারি নাই। তো ওই ক্ষেত্রে কি কিছু কিছু ভাইয়া যারা যারা অলরেডি কানাডাতে আসেন ওদের থেকেই হেল্পগুলো নেই আর কি। তো আমি ট্রাই করবো ওই যে হেল্পগুলো আমি যেগুলো পাই নাই এগুলো আমার এই চ্যানেলের সামনের মানে ভবিষ্যতের যে ভিডিওগুলো আসবে ওইগুলোর জন্য আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারি, যাতে যেটা আমি পাই নাই ওটা অন্যরা যারা বাংলাদেশ থেকে যারা অন্যরা কানাডাতে যাবে ওরা যেন এই হেল্পগুলো পায় আর কি। তো ওই জন্য মানে তারপর তো অনেকগুলা মানে আইএলটিএস যে একটা পোর্শন ছিল ওই পোর্শন থেকে ওই একটা পোর্শন ছিল ডিফিকাল্ট। হ্যাঁ, আইএলটিএস কানাডা যাওয়ার ক্ষেত্রে ওই একটা পোর্শন ছিল ডিফিকাল্ট, আর আরো একটা ডিফিকাল্ট পোর্শন হলো এই যে পোর্শনটা মানে অফার লেটার পাওয়ার পর টিউশন ফি দেওয়ার পর টিউশন ফি থেকে ফাইল সাবমিট করা মানে স্টুডেন্ট মানে স্টাডি পারমিটের জন্য বিএফএস এ ফাইল সাবমিট করার যে পোর্শনটা এটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল আমার মতে। কারণ আমি অনেকগুলো কাগজ নিজে নিজে রেডি করতে হয়েছে, ওইগুলা রেডি করে তারপর অ্যাপ্লাই করতে হয়েছে। তো এই জিনিসটা একটু একটু মানে হেল্প যদিও পাইছে অনেকগুলো, বাট তাও একটু ডিফিকাল্ট ছিল। তো এখানে আজকে আমি এই ভিডিওতে আমি সবগুলো কথা বলতেছি না যে কোন কোন পেপারস কিভাবে করতে হয়েছে, বিকজ এই ভিডিওটা আমি একটা জার্নি শেয়ার করতেছি আমার কিভাবে কি করছি। হ্যাঁ, প্রত্যেকটা পেপারস কি কি পেপারস লাগছে কিভাবে করছি সবগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এইভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাগজপত্র সুন্দর করে গুছানোর পরে আমি অগাস্ট, হ্যাঁ এখানে একটা কথা, আমি প্রথমে যেহেতু আমি এপ্রিলে স্কোরটা পাই, তো এপ্রিলে স্কোর পাওয়ার পরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4টা মাস সময় ছিল। তো এখানে মানে পরীক্ষা সবকিছু মিলায় আমার মানে সবকিছুতে হিসাব করতে করতে দেখা যায় সেপ্টেম্বর ইনটেকটা অ্যাপ্লাই করার জন্য আমার একটু কম টাইম ছিল। হ্যাঁ, মানে টাইমটা ছিল যে আমার আগস্টের প্রথম দিক পর্যন্ত চলে গেছিল আর কি আমার সবগুলা কাগজ ম্যানেজ করতে করতে। তো অগাস্ট থেকে সেপ্টেম্বরের জন্য অনেক কম একটা টাইম ছিল। তো তখন আমি মানে কনফিউজ হয়ে যাই যে আমি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করব নাকি আমি একটু ওয়েট করে জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করব। তো তখন একটা মানে আরো কিছু একটা মিথ যে আমি অনেকগুলো ভিডিও দেখি যে অনেকে বলে যে হ্যাঁ স্টুডেন্টের জন্য যাওয়ার জন্য বেস্ট ইনটেক সেপ্টেম্বর। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য আমি মানে ডেসপারেট হয়ে গেছিলাম যে সেপ্টেম্বরে অ্যাপ্লাই করে দিব, টাইম কম যদিও বা তাও কি অ্যাপ্লাই করে দিব। কিন্তু তখন মানে আল্লাহ বাঁচিয়েছে যে আমি তখন তাড়াহুড়া না করে আমি টাইম নিই। টাইম নিয়ে আমি আর যে পেপারসগুলো রেডি করছি ওগুলো আরও একটু ভালো করে যাচাই করি যে কোনো ভুল আছে কিনা না কোনো কিছু মানে সব কিছু ঠিকঠাক করে আমি ডেফারের জন্য আমি ইউনিভার্সিটি থেকে ডেফার লেটারের জন্য অ্যাপ্লাই করি এবং আমি আমার সেপ্টেম্বর সেমিস্টার থেকে ডিফার করে আমি জানুয়ারি ইনটেকে মুভ করি। হ্যাঁ, তো তারপরে কি হয় যখন আমার কাছে অনেক টাইম একটা ভালো একটা টাইম পাই আমি, তো আমি ভালো করে সবগুলো পেপার রেডি করি এবং আলহামদুলিল্লাহ আমি ওই অগাস্টের 28 তারিখের দিকে আমি অনলাইনে সাবমিশন করি। বিএফএস আমি অনলাইনে আমার সব কাগজপত্র সাবমিট করি এবং সাবমিট করার পরে আলহামদুলিল্লাহ 2-3 দিনের মাথায় বায়োমেট্রিক্সটা পাই। বায়োমেট্রিক্সটা দিই, তারপরে বায়োমেট্রিক্স দিলাম। আমি আপফ্রন্ট মেডিকেল করাইনি, আমি মেডিকেল রিকোয়েস্ট আসার পরে মেডিকেল করাইছি। হ্যাঁ, তো আপফ্রন্ট করাইনি। তো ফাইল সাবমিট করার পরে বায়োমেট্রিক্স আসলো। বায়োমেট্রিক্স আসার পরে অনেক টাইম পর্যন্ত কোনো আপডেট নাই, কোনো কিছু নাই, মানে জিসিকিতে কোনো আপডেট নাই আর কি। তো তারপর অনেক টাইম পরে আমার এখন মনে আছে অক্টোবরের 18 তারিখের দিকে, হ্যাঁ 18 তারিখের দিকে আমার মেডিকেল রিকোয়েস্টটা আসে। হ্যাঁ, তো অক্টোবরের 18 তারিখের দিকে মেডিকেল রিকোয়েস্টটা আসে, তারপরে আমি মেডিকেল করাই। মেডিকেল করানোর ক্ষেত্রে আরেকটা জিনিস, হ্যাঁ মেডিকেল যখন আমি করাই ওহাব ডক্টর ওহাব মেডিকেল প্র্যাকটিস যেটা ঢাকার বারিধারায় ওইখানে করাই। তো ওইখানে একটা মানে সব থেকে একটা ঝামেলা একটা যেটা হয়েছিল, আমি সিলেটে থাকি, সিলেট থেকে আমার যাইতে হয়েছে ঢাকা মেডিকেল দেওয়ার জন্য। তো আমি ওহাবে গিয়ে মেডিকেল করায় ওদেরকে আমি জিজ্ঞাসা করি যে আমার কি আর কোনো কাজ আছে, আমি চলে যেতে পারবো? অবশ্যই হ্যাঁ, আপনার তো কাজ শেষ, মেডিকেল দিয়েছি, আপনি এখন চলে যেতে পারেন। তো আমি ওই দিনই রাতে আবার ব্যাক করে ফেলি সিলেটে। তো সিলেটে আসার পরের দিন ওরা আমাকে আবার কল দিয়ে বলে যে আপনার তো একটা সমস্যা হয়েছে, আপনি আবার আসতে হবে। তখন তো আমার অনেক প্যানিক হয়ে যায় যে আমি কোনো প্রবলেম হইলো কিনা না, এখন আমি আবার সিলেট থেকে ঢাকা যেতে হবে। তো আমি হেডটিক একটা জার্নি করি, আমি আবার ওই দিন রাতে আবারও ঢাকা আসি। আসার পর ওরা আমাকে বলে যে আমার হয়তো টিবি সাসপেক্ট মানে টিসি সাসপেক্ট করতেছে, ওরা হয়তো আমার টিবি আছে। তো ওরা আমার আবার মানে চেস্ট এক্সরে করার পরে ওরা আবার মানে এই জিনিসটা ফাইনালাইজ করে তারপরে ওরা আমার মেডিকেলটা সাবমিট করে। তো এইটা একটা ছোট্ট টাইম আমি একটু ভয় পাইছিলাম যে টিবি আছে কিনা না, টিবি থাকলে তো আবার ঝামেলা করে আর কি। তো আলহামদুলিল্লাহ টিবি ছিল না, মানে ওরা জাস্ট সাসপেক্ট করছিল আর কি। হ্যাঁ, তো তারপরে ওরা মানে অ্যাপ্লাই করার পরে জাস্ট ওরা সাবমিট করে দেয় আর কি মেডিকেলটা সাবমিট করে দেওয়ার পর প্রায় 9-10 দিন 9-10 দিনের মাথায় আমার মানে 10 দিনের মাথায় মানে মেডিকেলটা পাস হয়। হ্যাঁ,
মেডিকেলটা পাস হয়ে যাওয়ার পরে আরও কিছুদিন যায়, 4-5 দিন 6 দিন যাওয়ার পরে আমার পাসপোর্ট রিকোয়েস্টটা আসে। তো তখন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে, পাসপোর্ট রিকোয়েস্ট আসছে। আমি একটু ভয়ে ছিলাম যে মেডিকেল যে এভাবে একটা প্রবলেম করলো, এটার জন্য কোনো প্রবলেম হবে কি না, বাট তখন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, সুস্থভাবেই পাসপোর্ট রিকোয়েস্টটা আসে। এবং তারপরে সিলেটের যে বিএফএস আছে, আপনারা যারা সিলেটে থাকেন বা যারা ঢাকা থাকেন তারা তো ঢাকার বিএফএসই অ্যাপ্লাই করবেন, কিন্তু যারা সিলেটে থাকেন তারা সিলেট বিএফএসই বায়োমেট্রিক্স কিংবা ওই পাসপোর্ট সাবমিশন করতে পারেন, কারণ আমাদের পাশাপাশি রেখে সিলেটে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো সিলেটের মাঝে বিএফএসটা হলো আমাদের মির্জা জাঙ্গাল যে নির্বাণা ইন, ওইখানে আমাদের সিলেট বিএফএসটা, মানে সিলেটের কানাডা ভ্যাকটা ওইখানে আছে। তো আপনারা চাইলে ওইখানে পাসপোর্ট সাবমিশন কিংবা কালেকশন বায়োমেট্রিক সব কিছু এখানে করতে পারেন। তো আমি আমার বায়োমেট্রিক্স থেকে ধরে পাসপোর্ট সাবমিশন তারপর কালেকশন সব কিছু আমি সিলেট বিএফএস থেকেই করি। সিলেট বিএফএসে যখন আমি এই মানে পাসপোর্ট সাবমিট করি, পাসপোর্ট সাবমিট করার পরে প্রায় 13 দিনের মাথায়, হ্যাঁ আমার অনেক মানে মোটামুটি কম সময় লাগছে, 13 দিনের মাথায় আমার কালেকশন মেলটা আসে। কালেকশন মেলটা আসার পরে আমি মানে পাসপোর্ট কালেক্ট করি। পাসপোর্ট কালেক্ট করার পরে আমি মানে এখানে একটা ভিডিও হয়তো আসবে, যেখানে আমি একটা ভিডিও দিতেছি যেখানে আমি পাসপোর্টটা মানে খুলি আর কি। একটা হ্যাপি একটা মোমেন্ট ছিল যে এন্ড অফ দ্য ডে লম্বা একটা জার্নি, মনে হয় 8 থেকে 9 মাসের একটা জার্নি ছিল আমার, যেখানে আমি অনেকগুলো আপস অ্যান্ড ডাউন ছিল, মানে অনেকগুলো টাইম যেহেতু ওয়েট করতে হয়েছিল। অনেকে অনেক সময় বলছে যে হ্যাঁ এটা চেঞ্জ করে ফেলো, অনেক টাইম অন্য কোনো কান্ট্রিতে। হ্যাঁ, তো অনেক কিছু ইয়ে করার পর আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য স্টোরি, মানে এন্ড অফ দ্য এভরিথিং, আমার ভিসাটা হয়েছে। এবং আমি প্ল্যান করতেছি হয়তো বা ইনশাআল্লাহ ডিসেম্বরের 8 তারিখের দিকে আমি ফ্লাই করব। ইনশাআল্লাহ আমি অবশ্যই ট্রাই করব যে আমি বাংলাদেশ টু কানাডার যে জার্নিটা এটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার। আর আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার মানে বিগত মানে আগের যে চ্যানেলটা ওইখানে আপনারা অনেক বেশি মানে সাপোর্ট এবং ভালোবাসা দেখাইছেন, ওই জন্য সবাইকে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এই ভিডিওটা একটু লম্বা হবে, বাট কি করা, এটা তো জানি, তো স্কিপ না করে পুরোটা আমি আপনাদের সাথে ডেসক্রাইব করে শেয়ার করলাম। তো যদি মানে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং থামস আপ দিয়ে আমার পাশে থাকবেন। এবং ইনশাল্লাহ এই চ্যানেলটায় সামনের দিকে অনেকগুলো ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন, যেখানে আমি প্রত্যেকটা পেপার কিভাবে গুছাইতে হয়, কিভাবে কি করতে হয়, কোনটার কতটুকু টাইম লাগে, হ্যাঁ, তো সবগুলো একটা প্রপার একটা ইনস্ট্রাকশন দিব এবং সিকোয়েন্স ওয়াইজ দিব, যাতে আপনাদের সবাই একটা হেল্প হয় আর কি। তো এইটুকুই আজকের এই বিয়েটা, এটুক আপনাদের সবাইকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমার স্টোরিটা কেমন লাগলো আপনাদের। তো এইটুকুই, সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা ভিডিও জুড়ে আপনার আমার সাথে থাকার জন্য, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।